আজকে আমরা আলোচনা করব তোমাদের 3 নম্বর যে এসেটা রয়েছে অর্থাৎ অফ স্টাডিজ। কে লিখেছেন? রিটেন বাই ফ্রান্সিস বেকন। এই ফ্রান্সিস বেকনের এই যে অফ স্টাডিজ যে তোমাদের পাঠ্যাংশটা রয়েছে, এটা কিন্তু মূল যে মানে গ্রন্থ অর্থাৎ এসএস এসএস থেকে এটা একটা এক্সাম পার্ট, যেটা 1597 সালে কিন্তু এটা পাবলিশ হয়েছিল। এই যে অফ স্টাডিজে এখানে ফ্রান্সিস বেকন এই যে পড়াশুনো নিয়ে কিন্তু অনেক কিছু কথা কিন্তু আমাদেরকে বলেছেন যে কিভাবে পড়তে হবে, কতটা পড়তে হবে, এবং এই যে বুকিস নলেজ কি সব, সেটাও কিন্তু আমাদেরকে মেনশন করেছে। অর্থাৎ সমস্ত কিছু কিন্তু এই বুকিস নলেজের উপর কিন্তু নির্ভর করে সমস্ত কিছু ডিটারমাইন করা যায় না। অর্থাৎ এখানে তিনি 3টে আসপেক্টের কথা বলেছেন রিডিং এর। ঠিক আছে, একটা হচ্ছে ডিলাইট অর্থাৎ আনন্দ, কখন, অর্থাৎ পড়াশোনা আমাদের আনন্দ তো কখন দেবে, অর্থাৎ পার্সোনাল এনজয়মেন্টের জন্য। ঠিক আছে, দ্বিতীয় নম্বর তিনি বলেছেন অর্নামেন্ট। অর্নামেন্ট হচ্ছে মানে অলংকারিক মানে প্রয়োগ বলা যায়, অর্থাৎ কখন, অর্থাৎ এটা আমাদের এনহ্যান্সিং কি করবে, কনভারসেশনের দক্ষতা বাড়াবে। ঠিক আছে, আর তৃতীয় কথা তিনি বলেছেন এবিলিটি। এবিলিটি মানে কি, এখানে ইমপ্রুভিং দ্য জাজমেন্ট অ্যান্ড ডিসিশন মেকিং যে পাওয়ার, সেটা বাড়ানোর কথা কিন্তু এখানে ফ্রান্সিস বেকনে কিন্তু এখানে বলেছেন। অর্থাৎ এই যে অফ স্টাডিজ এর মাধ্যমে তিনি কিন্তু বোঝাতে চেয়েছেন শুধু কিভাবে পড়াশোনাটা করতে হবে এবং কোন কোন বই পড়তে হবে, এবং এর সাথে সাথেও তিনি আরো বলেছেন যে শুধুমাত্র যে বুকিস নলেজ দিয়ে কিন্তু সমস্ত কিছুকে ডিটারমাইন করা যায় না, তার সাথে সাথে এক্সপিরিয়েন্সও কিন্তু দরকার। মেন এখানকার ব্যাপারটা হচ্ছে তুমি যে বই থেকে যে জ্ঞানটা নিলে, ঠিক আছে, সেই জ্ঞানটাকে তোমাকে পার্সোনাল অবজারভেশন অর্থাৎ প্র্যাকটিক্যাল লাইফে তুমি কিভাবে অ্যাপ্লাই করছো সেই ব্যাপারে। অর্থাৎ এখানে মেন থিমই এখানকার এই যে তোমাদের অফ স্টাডিজের এখানে মানে মেন থিমই হচ্ছে যে ইম্পর্টেন্স অফ স্টাডিং নট অনলি জাস্ট সেক অফ অ্যাকোয়ারিং নলেজ, অর্থাৎ নলেজ অ্যাকোয়ার করা নয়, তাহলে কি জন্য, বাট ফর ইটস মানে আমরা বলতে পারি দ্য প্র্যাকটিক্যাল বেনিফিট ইন লাইফ, তাই না? অর্থাৎ এমনও দেখতে পাবে যে শুধু একদম বুকিস নলেজের মাধ্যমে শুধু মানে বই একজনের থাকে বইয়ের পোকা, ঠিক আছে, মানে পড়েই যায় কিন্তু বাস্তব ধ্যান ধারণা সম্পর্কে কোনো তার জ্ঞানই নেই। ঠিক আছে, প্র্যাকটিক্যাল নলেজ সম্পর্কে তার একদম জ্ঞান হচ্ছে জিরো, সমস্ত কিছু বই বই বই। ঠিক আছে, অর্থাৎ বই তো পড়বো, বই থেকে আমরা জ্ঞান নেবো, ঠিক আছে, এবং তার সাথে সাথে সেই জ্ঞানটাকে আমরা কিন্তু বাস্তবের সাথেও কিন্তু আমরা মিলিয়ে দেখবো, অবজারভেশনের মাধ্যমেও দেখবো, প্র্যাকটিক্যাল লাইফেও সেটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করবো সেই বইয়ের জ্ঞানটা, সেটাই হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফের মাধ্যমে জ্ঞানটা যে অ্যাকোয়ার করবো সেটাই হচ্ছে আসল কিন্তু জ্ঞান, তাই না? কারণ তোমরা হামেশাই দেখতে পাবে যে অনেক কি রয়েছে তোমার ভালো স্টুডেন্ট, ঠিক আছে, ভালো স্টুডেন্ট ভালো পোস্টে চাকরি করে, বিভিন্ন পোস্টে রয়েছে, কিন্তু দেখবে সে লোকের সঙ্গে হয়তো তার ঠিকঠাক ভালো করে সে কথা বলতে পারে না। ঠিক আছে, মানে আর এমন একজন রয়েছে যে বিদ্বান বলে নিজেকে বিশাল বিদ্বান বলে লোকের কাছে জাহির করে, এটা কিন্তু একজন প্রকৃত শিক্ষিত হওয়ার আসল পরিচয় নয়। ঠিক আছে, তাহলে একজন প্রকৃত শিক্ষিত কখন হবে একজন ব্যক্তি, যখন তার মানে তার মধ্যে ইনকালকেট হবে মোরাল ভ্যালু থেকে আরম্ভ করে আরো সমস্ত জিনিসগুলো, সেগুলো যখন সে অ্যাডাপ্ট করতে পারবে, লোকের সঙ্গে সে ভালো করে ব্যবহার করতে পারবে, কি মানে একটা সমাজের মাঝে চলতে গেলে কখন কি কাকে কোন ভাষায় কথা বলতে হবে, এই জিনিসগুলো কিন্তু শুধু পড়াশোনার মাধ্যমে হয় না, এগুলো বাস্তব জ্ঞানের মাধ্যমে কিন্তু আমাদেরকে অর্জিত করতে হয়। ঠিক আছে, সেই জন্য অনেকজন পড়াশোনাতে ভালো হয়, তার অনেক বড় 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 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কারো ক্যারেক্টারকে নির্ধারণ করতে গেলে শুধু ডিগ্রি দিয়ে কিন্তু ক্যারেক্টার নির্ধারিত হয় না, তাই তো? অর্থাৎ ডিগ্রিটা কি, ডিগ্রি ইজ জাস্ট পিস অফ পেপার, ইওর রিয়েল ক্যারেক্টার সিন ইন ইওর বিহেভিয়ার, তোমার ব্যবহারেই কিন্তু আসল ক্যারেক্টার বোঝা যাবে। তো এই নিয়ে বিভিন্ন রকমের কথা তিনি আমাদের এই ছোট্ট মানে সংক্ষেপে এই যে পাঠ্যাংশটা এর মধ্যেই কিন্তু তিনি বলেছেন, এবং এর সাথে তিনি আরো বলেছেন কোন কোন বইকে পড়া দরকার, কতটা পড়া দরকার, এবং মাইন্ডের যে সমস্ত কন্ডিশন থাকে সেই কন্ডিশনকে ঠিকঠাক ভাবে মানে কিওর করার জন্য কি কি ধরনের কি কি টাইপের বই তিনি মানে পড়ার আমাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন, সেই ব্যাপারে কিন্তু তোমাদের এই আজকের
পার্ট হচ্ছে অফ স্টাডিজ রিটেন বাই ফ্রান্সিস বেকন। এটা আমরা দেখো এবার লাইন বাই লাইন কিন্তু পড়বো। স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, অর্থাৎ ডিলাইট মানে হচ্ছে আনন্দ, অর্থাৎ স্টাডিজ এর কাজটা কি, পড়াশোনার মানে পঠনের একটা হচ্ছে আনন্দ দেবে। ফর অর্নামেন্ট, অর্নামেন্ট মানে হচ্ছে তোমার এই কথোপকথনের মাধ্যমে মানে অলংকারিক শব্দের যে প্রয়োগ, ঠিক আছে, এখানে সেখানে অর্নামেন্টেস, অর্থাৎ তোমার কি বলবো, তোমার এই অর্নামেন্টেশন যার যত ভালো হবে তার মানে তোমার কি বলবো যে এনহ্যান্সিং, তার ফলে তার যে কনভারসেশন পাওয়ার সেটা এনহ্যান্স হয়, তাই তো, অর্থাৎ তার কনভারসেশনের মাধ্যমে বোঝা যাবে একজন ব্যক্তি কতটা শিক্ষিত বা সে কতটা লেখাপড়া জানে। অ্যান্ড ফর দ্য এবিলিটি, এবিলিটি মানে তার সামর্থ্য, অর্থাৎ এইগুলো এই তিনটে কিন্তু পঠনের কাজ, একটা হচ্ছে তোমার ডিলাইট, দ্বিতীয় হচ্ছে তোমার অর্নামেন্ট, আর দ্বিতীয় হচ্ছে এবিলিটি। দেয়ার চিপ, দেয়ার মানে এখানে স্টাডিজ, দেয়ার চিপ ইউজ ফর ডিলাইট, ডিলাইটের আনন্দটা কখন পাবে, ইজ ইন দ্য প্রাইভেটনেস অ্যান্ড রিটায়ারিং, অর্থাৎ অবসরের সময়, ঠিক আছে, অর্থাৎ আমরা পড়ার আনন্দটা তখনই পাবো যখন আমরা অবসর টাইম মানে যাপন করব। ফর অর্নামেন্ট, অর্থাৎ এই যে অলংকারিক প্রয়োগ, এটা কখন, ইন দ্য ডিসকোর্স, ডিসকোর্স মানে হচ্ছে কোনো কথোপকথন যখন চলছে, অর্থাৎ তুমি কিভাবে কথা বলছো, কিভাবে মানে মানে ওয়ে টু টক, কিভাবে কথা বলছো, তার মাধ্যমে তোমার এই অর্নামেন্টেশনটা তোমার কিন্তু মানে প্রকাশ পাবে যত তুমি পড়াশুনো করবে। অ্যান্ড ফর দ্য এবিলিটি, এবং সামর্থ্যের জন্য। ইন দিস ইজ ইন দ্য জাজমেন্ট অ্যান্ড ডিপোজিশন অফ দ্য বিজনেস, অর্থাৎ বিজনেস মানে কি, এখানে বিজনেস মানে ব্যবসা বাণিজ্য নয়, এখানে বিজনেস মানে হচ্ছে তার এবিলিটিটা কখন, অর্থাৎ এডুকেটেড, এই যে তিনটে জিনিস তার মধ্যে এই তোমার ডিসপোজিশন অফ বিজনেস মানে হচ্ছে প্রত্যেকদিন দৈনন্দিন জীবনে, অর্থাৎ কোনটা ভালো কোনটা ঠিক এইটা বোঝার যে ক্ষমতা, সেই বিজনেস, সেটা হচ্ছে কাজকর্মের ব্যাপারে বলছে, এই সম্পর্কে জাজমেন্ট করতে পারে। এখানে ফর এক্সপার্ট মেন এক্সিকিউট, অর্থাৎ এক্সপার্ট, যে সেই এক্সপার্ট ব্যক্তি একজন কি করতে ক্যান এক্সিকিউট, একটা এক্সিকিউট করা মানে কি, অর্থাৎ কোনো একটা মানে জিনিসকে যখন কার্যে রূপান্তরিত করা, অর্থাৎ সেই স্টাডিজ এর মাধ্যমে সে শিখে লার্ন পারসন কি করতে পারে, এক্সিকিউট করতে পারে, অ্যান্ড পারহ্যাপস জাজ অফ অল পার্টিকুলার্স, এবং সমস্ত রকমের এই খুঁটিনাটি জিনিসগুলোকে তার দৈনন্দিন জীবনে কোনটা ঠিক কোনটা বেঠিক এটাকে জাজমেন্ট করার ক্ষমতা আছে কোন ব্যক্তির, ওয়ান বাই ওয়ান, একের পর এক, ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা জিনিসই কিন্তু জাজমেন্ট করতে পারে। অর্থাৎ এখানে স্টাডিজ কি করলো, প্রথমে দিল তোমার ডিলাইট কখন, অর্থাৎ যখন সে রিটায়ারিং এবং তার পার্সোনাল এনজয়মেন্টের সময়, দ্বিতীয় হচ্ছে তার অর্নামেন্টেশন, এবং তৃতীয় হচ্ছে তার এবিলিটি বাড়ায়, তার ডিপোজিশন অফ বিজনেসের ক্ষেত্রে, অর্থাৎ কথোপকথনের মাধ্যমে, তার দৈনন্দিন জীবনযাপনের মাধ্যমে কোনটা ঠিক কোনটা ভালো, এই জিনিসগুলো অর্থাৎ একজন ব্যক্তি ভালো বুঝতে পারে যখন সে পড়াশুনো ভালো করে, অর্থাৎ যখন সে শিক্ষিত হয়। বাট দ্য জেনারেল কাউন্সিল, কিন্তু সাধারণ মতামত অনুসারে কি হয়, অ্যান্ড দ্য প্লটস অফ দ্য মার্সেলিং, অর্থাৎ মার্সেলিং অফ দ্য অ্যাফেয়ার্স, ওয়ান কাম বেস্ট ফ্রম দিস দ্যাট আর লার্নড, অর্থাৎ এই তিনটে জিনিস, অর্থাৎ এই তোমার প্লেজার, তারপর তোমার এই যে আমরা কি দেখলাম এবিলিটি এবং অর্নামেন্টেশন, এইটা কখন হয়, মানে সার্বিক, মানে এটা আমরা এরকম ভাবে বলতে পারি যে তার সার্বিক মতামত বা পরামর্শ বা পরিকল্পনা বা এবং সুষ্ঠু কর্ম সম্পাদন, অর্থাৎ এই প্রত্যেকটা জিনিস কখন হয়, অর্থাৎ একজন যে সেই ব্যক্তি ভালো করতে পারে যে ব্যক্তি হচ্ছে তোমার মানে পড়াশোনা, অর্থাৎ শিক্ষিত ব্যক্তি, অর্থাৎ শিক্ষিত ব্যক্তির দ্বারাই এই জিনিসগুলো তার গুছিয়ে নেওয়ার ক্ষমতা কিন্তু তার আছে। টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ দ্য স্লথ, অর্থাৎ আবার পড়াশোনার ক্ষেত্রে অতিরিক্ত টাইম ব্যয় করাটাও হচ্ছে কিন্তু একটা নিষ্ক্রিয়তা, তাই না, স্লথ। টু ইউজ দেম টু মাচ অর্নামেন্ট, এবং কথোপকথনের মাধ্যমে এই অতিরিক্ত আলংকারিক শব্দের প্রয়োগ, ঠিক আছে, অর্থাৎ যেখানে দরকার নেই সেখানেও তুমি মানে নাক গলিয়ে তুমি নিজের পাণ্ডিত্য ফলাচ্ছ, এটা ঠিক নয়। ইট ইজ কি হচ্ছে অ্যাফেক্টেশন, মানে এটা দেখে মনে হয় যে এটা জাহির করা, মানে এটা আমি যে নিজে সবকিছু জানি এটাকে বেশি একটা ভনিতা লাগে, অ্যাফেক্টেশন। টু মেক জাজমেন্ট, এবং সমস্ত কিছুকে জাজ করা হোললি বাই দ্য
বাই দেয়ার রুলস, অর্থাৎ দেয়ার রুলস মানে অর্থাৎ বইয়ে যেটা সে পড়েছে, অর্থাৎ বইয়ের কথাটাই সব, এবং বইয়ে যেটা লেখা আছে এটাকে ভেবেই আমি যদি সমস্ত কিছুকে জাজ করি এবং প্র্যাকটিক্যাল মানে জিনিস মানে প্র্যাকটিক্যাল ব্যাপারগুলোকে যদি আমরা মাথায় না নিয়ে আসি, তাহলে কি হয়, দিস ইজ দ্য হিউমার অফ দ্য স্কলার, অর্থাৎ এখানে একজন পণ্ডিতের মানে পণ্ডিতের কি বলা মানে বিড়ম্বনা বলা যায়, ঠিক আছে, হিউমার একদম, তখন সেই পণ্ডিত ব্যক্তি সেই ক্ষেত্রে কিন্তু একদম একদম মানে হাসির পাত্র হয়ে যায়, ঠিক আছে। অর্থাৎ এখানে কি বলেছে, তুমি হ্যাঁ তুমি জানো, জ্ঞানী ব্যক্তি, ঠিক আছে, কিন্তু বইয়ে তোমার জ্ঞানের স্রোত কি বই, ঠিক আছে, অর্থাৎ বইয়ে যেটা বলা আছে সেইটাকে কিন্তু সবসময় কিন্তু তোমার প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করা কিন্তু পসিবল নয়, ঠিক আছে, বইয়ের কথা অনুসারে চলা কিন্তু সম্ভব নয়। অর্থাৎ সেই জিনিসটা যদি কিন্তু কোনো ব্যক্তি করতে যায়, যেহেতু বইয়ে বলা আছে, তাহলে কিন্তু সে কিন্তু একজন কি বলবো একজন স্কলার ব্যক্তিও একজন সে একজন বিড়ম্বনায় পড়বে, ঠিক আছে, একটা হাসির পাত্র হয়ে যাবে। দ্য পারফেক্ট নেচার, দে মানে এখানে স্টাডিজ কথা বলবো আছে, অর্থাৎ এই পঠন কি করে, পারফেক্ট প্রকৃতিকে ঠিক করে, অর্থাৎ তার এবিলিটিকে ঠিক করে, অ্যান্ড আর পারফেক্টেড বাই দ্য এক্সপিরিয়েন্স, ঠিক আছে। তাহলে তার মানে কি, এই যে পড়াশুনো আমাদের প্রকৃতিকে নির্ধারণ করে, ঠিক আছে, এবং এই অবধিতে হলো, এবং এই পড়াশুনো জিনিসটা আরো ফলপ্রসূ কখন হয়, যখন সেটা পারফেক্টেড বাই দ্য সরি হ্যাঁ পারফেক্টেড বাই দ্য এক্সপিরিয়েন্স, যখন সেটা অভিজ্ঞতার দ্বারা যেটা কি হবে মানে পারফেক্ট নিখুঁত করা হয়। তার মানে কি, আমি শিখলাম, বুকিশ নলেজ আমি নিলাম, এবং সেই নলেজটাকে আমি যখন কোনো এক্সপিরিয়েন্স অর্থাৎ কোনো প্র্যাকটিক্যাল নলেজ দ্বারা আমি যখন সেটাকে ইমপ্লিমেন্ট করব, তখনই কিন্তু এই নলেজটা বেশি হেল্পফুল হবে। অর্থাৎ কারণ দেখো যে কোনো ডাক্তার, সে প্রথমে থিওরিটিক্যালি পড়াশুনো করলো, ঠিক আছে, পড়াশুনো করার পর সে যখন সেই সেই পেশায় যখন সে প্রবেশ করবে, তো ইনিশিয়ালি তাকে তো অনেক বিভিন্ন ধরনের প্র্যাকটিস করে 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 তাকে কি করতে হয়, তাকে তো একদম দক্ষ স্কিল একজন ডক্টর হয়, তাই না, একদিন তো সে সম্ভব নয়, একদিন তো তার অপারেশন করা সম্ভব নয়, ঠিক সেরকম অর্থাৎ এক্সপিরিয়েন্স কিন্তু এখানে মেন, ঠিক আছে। ফর ন্যাচারাল এবিলিটিস আর লাইক ন্যাচারাল প্ল্যান্টস, অর্থাৎ ন্যাচারাল এই যে মানে কি বলবো একজনের সামাজিক ন্যাচারাল মানে হচ্ছে এই যে প্রাকৃতিক যে সামর্থ্য, প্রত্যেকটা শিশুর মধ্যে একটা পোটেন্সিয়ালিটি থাকে, তাই না, তো প্রত্যেকের বিভিন্ন রকমের এবিলিটি আছে, তো সে ঠিক এটা কেমন ন্যাচারাল প্ল্যান্টের মতো এই এবিলিটিটা, কারণ দ্যাট নিড টু প্রুনিং, অর্থাৎ সেই এবিলিটিকে কি হচ্ছে প্রুন করতে হবে, অর্থাৎ তাকে কাটছাঁট করতে হবে। কেন বলেছে, দেখো প্রত্যেকটা চাইল্ড তো একটা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস থাকে, তাই তো, কেউ সাঁতারে ভালো, কেউ গানে ভালো, হ্যাঁ, কেউ সুইমিং এ ভালো, তো দেখা গেল কোনো স্টুডেন্ট হয়তো কোনো ছেলে হয়তো গানে ভালো, তো গানে ভালো মানে কি তার মধ্যে সেই ট্যালেন্টটা রয়েছে, তো সেই ট্যালেন্টটাকে তাকে কি করতে হবে, তাকে তো গ্রুম করাতে হবে, তাকে তো ঠিকঠাক পারফেক্ট তাকে তো শিক্ষা দিতে হবে, তাই না, অর্থাৎ সেই মানে এই ব্যাপারটা যেমন গাছ, গাছ যেমন প্রকৃতিতেও গাছ রয়েছে, তোমার বাগানেও একটা গাছ রয়েছে, তো বাগানের গাছটা দেখো কোনো পার্কে যখন ঢুকতে যাবে তখন সেই গাছটাকে কত সুন্দর কাট ছাঁট করে রাখা রয়েছে, ঠিক আছে, দেখে কত সুন্দর লাগছে, আবার সেই গাছটাকে যখন তুমি প্রকৃতিতে দেখবে, দেখবে ডালপালা এদিকে এলোমেলো ভাবে রয়েছে, তাই না, অর্থাৎ পূরণ করা হয়েছে বলে তাকে কি হয়েছে, ভালো হয়েছে, গাছটা দেখতে সুন্দর লাগছে, অ্যাট্রাকটিভ লাগছে। তো সেরকম প্রত্যেকটা স্টুডেন্ট বা প্রত্যেকটা শিশুর মধ্যে যে এবিলিটি আছে সেইগুলোকে তাকে ঠিকঠাক শেপ দেওয়ার কাজটা কে করবে, এই স্টাডি, এই পড়াশোনা, এই পঠন করবে, সেটাই বলেছে প্রুনিং বাই দ্য স্টাডি অ্যান্ড স্টাডিজ দেমসেলফ, নিজে, এবং স্টাডি নিজে কি ডু গিভ ফোর্থ ডাইরেকশন টু মাচ অ্যাট লার্জ, তার মানে কি, এবং স্টাডি নিজে কি তোমাকে তোমার কাছে সামনে বহু রাস্তা তুলে ধরবে, তাই তো, তুমি কনফিউজ হয়ে পড়বে, সেজন্য অনেক রাস্তা, মানে এখানে কি বলেছে, টু গিভ ফোর্থ ডাইরেকশন টু মাচ অ্যাট লার্জ, ঠিক আছে, অর্থাৎ তুমি কনফিউজ হয়ে পড়বে, কখন তুমি কনফিউজ হবে, যখন তোমার বাস্তব অভিজ্ঞতা না থাকবে, তাই তো, তাই না, কারণ স্টাডি হচ্ছে এখানে কি হচ্ছে অনেক রকমের ডাইরেকশন তোমাকে কিন্তু স্টাডি দেবে, এক্সেপ্ট দে বি বাউন্ডেড বাই দ্য এক্সপিরিয়েন্স, যদি সেই স্টাডি সেই পঠন যদি এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতার দ্বারা সেটা সঞ্চালিত না হয়, তাহলে কিন্তু তুমি কিন্তু পাজলড হয়ে যেতে পারো, অর্থাৎ এখানে কি বলেছে, অর্থাৎ বুকিশ নলেজ তার সাথে সাথে কিন্তু এক্সপিরিয়েন্সেরও কিন্তু ভ্যালু সমানভাবে বিদ্যমান, সেটাই বলেছে। ক্রাফটিম্যান কন্টেম্প স্টাডিজ, অর্থাৎ চতুর লোক তারা কিন্তু স্টাডিকে অবজ্ঞা করে, সিম্পল মেন অ্যাডমায়ার দেম, অর্থাৎ যারা সাধারণ মানুষ তারা কিন্তু ভক্তি শ্রদ্ধা বা অ্যাডমায়ার করে, অ্যান্ড ওয়াইজ মেন ইউজ দেম, এবং যে বুদ্ধিমান ব্যক্তি
জ্ঞানী লোক তারা কিন্তু সেটাকে কি করে ব্যবহার করে। ফর দে টিচ নট ফর দেয়ার ওন ইউজ, শুধুমাত্র তারা যেটা শিখেছে সেটা শুধু তাদের নিজের ব্যবহারের জন্য নয়, বাট দ্যাট ইজ উইজডম উইদাউট দেম, কিন্তু তাদের সেই জ্ঞানটা অর্থাৎ তাদের সেই জ্ঞানটা তাদেরকে ছাড়া মানে তাদের সেই বুকিস নলেজটা ছাড়া কি বলেছে, উইদাউট দেম অ্যান্ড অ্যাবাভ দেম মানে হচ্ছে এর বাইরেও ওন বাই দা কি হচ্ছে অবজারভেশন, অর্থাৎ একজন শিক্ষিত ব্যক্তি যে জ্ঞানটা সে লাভ করলো তো ঠিক এটা তো গুড, এবং সেই জ্ঞানটাকে কি করতে হবে, সে যেটা শিখলো এবং তার সাথে সেই জ্ঞানটাকে আরো পারফেক্ট কখন হচ্ছে, যখন সে অবজার্ভ করবে, অর্থাৎ যখন সে পর্যবেক্ষণ করবে, অর্থাৎ পর্যবেক্ষণের সাথে সাথে কিন্তু সেই জিনিসটা কিন্তু সে অ্যানালাইজ করতে পারছে, তখনই কিন্তু সেটা কি হচ্ছে পারফেক্ট হচ্ছে, এবং সেটা সম্ভব অবজারভেশনের মাধ্যমে। রিড নট টু কন্ট্রাডিক্ট অ্যান্ড দ্য কনফিউট, অর্থাৎ হ্যাঁ পড়ো কিন্তু কোনো বিরোধিতা করা বা কনফিউট মানে ভুল ধরা বা বিভ্রান্তি করার জন্য নয়। নর ফর বিলিভ, এবং বিশ্বাস করার জন্য, এটা বিশ্বাসের জন্য নয়। অ্যান্ড টেক ফর গ্রান্টেড, মানে একদম সবকিছু যা বলেছে একদম ধ্রুব সত্য ভেবে নেওয়া, ঠিক আছে, এর জন্যও কিন্তু পড়াশোনা, যে বইয়ে এটা লেখা রয়েছে, হ্যাঁ তোর বইয়ে এটাই লেখা রয়েছে তো এটাই ঠিক। এখন আমাদের কি অভ্যাস হয়েছে, গুগল, ঠিক আছে, কোনো কিছু কোয়ারি থাকলে সঙ্গে সঙ্গে গুগলে খুলে নিলাম, দেখলেন হ্যাঁ গুগলে লেখা রয়েছে এটা ঠিক আছে, ঠিক আছে, কিন্তু সব জিনিস কিন্তু সব সময় কিন্তু ওই একদম বুকিস নলেজ বইয়ে যা লেখা রয়েছে সেটাই যে ধ্রুব সত্য এটা কিন্তু কোনো সময় ধরে নেবে না, সেটাই বলেছে। অর্থাৎ এটা কিন্তু বিলিভ করবে না, একদম টেকেন ফর গ্রান্টেড হিসেবে নেবে না, ঠিক আছে, যেটা লেখা রয়েছে। অ্যান্ড নট টু ফাইন্ড টক অ্যান্ড ডিসকোর্স, এবং যখন তুমি দেখবে ফাইন টক অর্থাৎ মানে এখানে টক মানে হচ্ছে আলোচনা এবং ডিসকোর্স মানে হচ্ছে কোনো বিতর্ক বা কোনো আলোচনা যখন তুমি দেখবে সেখানে তুমি আননেসেসারি কিন্তু নাক পাণ্ডিত্য ফলাতে কিন্তু তুমি যাবে না, ঠিক আছে, সেটা যাওয়া উচিত নয়, একজন শিক্ষিত ব্যক্তির এটা করা উচিত নয় যে আমি এই ব্যাপারটা জানি তো ঠিক আছে, আমি ও এই ব্যাপারগুলো বলছে এটা ও ভুল বলছে, আমি একদম আগ বাড়িয়ে চলে গেলাম, গিয়ে বললাম না এটা ভুল, এটা ঠিক, এটা তো বইয়ে লেখা রয়েছে এরকম, তুমি ভুল বলছো। তো সুতরাং এরকম জিনিস নয়, নিজেকে জাহির করা কিন্তু নয়, ঠিক আছে। বাট টু ওয়েজ অ্যান্ড দ্য কনসিডার, কিন্তু এবং বিবেচনা এবং তার মূল্য এবং সেই পরিস্থিতির মূল্য এবং তাকে সেই জিনিসটাকে বিবেচনা করতে হবে, সেটাই বলেছে। সাম বুকস আর টু বি টেস্টেড, এবং তিনি বলে দিয়েছেন যে কি কি বইও কিন্তু পড়তে হবে, দেখো নিচেতে বলা আছে সাম বুকস আর টু বি টেস্টেড, কিছু বই তাকে চেখে দেখতে হবে, ঠিক আছে, আমরা যেমন কোনো আচার খাই বা অন্য কোনো টক জাতীয় জিনিসটা একটু চেখে দেখে নিই, এবার চেখে খেলে কি হয়, সে জিনিস তোমার পেট ভরবে, পেট তো তোমার ভরবে না, জাস্ট একটু চেখে দেখে নিলাম। অ্যান্ড আদার টু বি সোয়ালোড, কিছু আছে সেগুলোকে একদম গিলে খেতে হবে, তাই না, একদম গপ গপ করে গিলে খেতে হবে। অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড, এবং কিছু আছে সেগুলিকে চিবিয়ে 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 খেতে হবে হজমের জন্য। দেখো দ্যাট ইজ সাম বুকস আর টু বি রেড অনলি পার্ট, সেই জন্য এই খাবারের সঙ্গে কিন্তু এই বইয়েরও কিন্তু একটা কম্প্যারিজন টেনেছে, অর্থাৎ যাকে বলেছে চেটে চেটে খেতে হবে, এই টেস্ট করে করতে হবে, সেই জন্য বলছে কিছু বই আছে সেইগুলোকে তার কিছু পার্ট পড়তে হবে, অর্থাৎ সমগ্র অংশটা আমার পড়া দরকার নেই। অনেক বই আছে, কোনো একটা তোমার বন্ধু হয়তো সেই বইটা পড়েছে, তুমি বইটা সচরাচর শুনছো মার্কেটে যে চলছে খুব, আরে তুই এই বইটা পড়েছিস, হ্যাঁ পড়েছি, বলতো জিসটা একটু বলতো, কি শুনে নিলাম হয়ে গেল, আমার সেটা লাইন বাই লাইন পড়ার দরকার নেই। তো সেরকম। আর আদার্স টু বি রিড, এবং কি হচ্ছে আদার্স টু বি রিড, যেটা অন্যরা পড়েছে বাট নট কিউরিয়াসলি, অতটা আগ্রহের সাথে সে বই কিন্তু তোমাদের পড়ার কিন্তু অতটা দরকার নেই। হ্যাঁ এবার দেখা গেল তোমার হয়তো ফিজিক্স নিয়ে পড়ছো বা কেমিস্ট্রি নিয়ে পড়ছো, তুমি হয়তো বন্ধুকে জিজ্ঞাসা করলে এই তুই কেমিস্ট্রির এই চ্যাপ্টারটা পড়েছিস, হ্যাঁ পড়েছি, তো বলতো কি একটু হলো, সে বলে দিল, তোমার নাম্বারও দেখবে একদম 1000 পেয়ে গেছো, তাই না, সব ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা নয়, ঠিক আছে, তো সেরকমই আর কি ডাইজেস্টেড, এবং পড়বে সেজন্য কিছু বলছে খাবারের মতো কিছুটা মানে কিউরিয়াসলি পড়তে হবে, অতটা কিউরিয়াসলি নয়, এমনি এমনি ক্যাজুয়াল ভাবে পড়ে নিলাম, হয়তো তার মানে অতটা নেই। অ্যান্ড সাম ফিউ টু বি রিড হোললি, এবং কিছু বই আছে সেটা গোটাটাই তোমাকে পড়তে হবে, ঠিক আছে, একটা অংশও কিন্তু তোমার বাদ দেওয়া যাবে না। অ্যান্ড উইথ, এবং কি করে পড়তে হবে, অ্যান্ড উইথ ডিলিজেন্স অ্যান্ড অ্যাটেনশন, ডিলিজেন্স মানে হচ্ছে তোমার পরিশ্রম, এবং খুব পরিশ্রম এবং অ্যাটেনশনে, খুব গভীর রাপ্ট অ্যাটেনশনে কিন্তু তোমাকে সেই বইগুলোকে পড়তে হবে। সাম বুকস আর অলসো বি
রেডি টু রিড বাই ডেপুটি, অর্থাৎ ডেপুটি মানে কি, অর্থাৎ কিছু কিছু বই আছে সেইগুলোকে তোমার ডেপুটি বা তোমার সহকারীর মাধ্যমে কিন্তু পড়ে নিতে হবে। ওই যে বন্ধু বান্ধব এদেরকে বললাম, এদের মাধ্যমে যদি পড়ে নাও, এবং তার কি হবে, এক্সট্রাক্ট মেড বাই দেম বাই আদার্স, এবং তারা পড়ে যে এক্সট্রাক্টটা, অর্থাৎ তারা সেই বইয়ের যে সারসংক্ষেপটা তারা পড়েছে সেটাই আমি কিন্তু জেনে নিলাম। অর্থাৎ সেই বইগুলো হয়তো দেখা যাচ্ছে অতটা ইম্পর্টেন্ট বই কিন্তু নয়, কিন্তু জানা দরকার, সেজন্য আমি জেনে নিলাম, যেহেতু ও পড়েছে বলে আমরা জেনে নিলাম। বাট দ্যাট উড বি অনলি দ্য ইন দ্য লেস ইম্পর্টেন্ট আর্গুমেন্ট। কিন্তু এই সমস্ত জিনিস, এই যে কম তোমার কোনো বন্ধু বান্ধব পড়েছে বা কাউকে দিয়ে পড়িয়ে নিলে, তার কাছ থেকে জিনিসটা শুনে নিলে, এইগুলো লেস আর্গুমেন্ট, এগুলো অর্থাৎ কম মূল্য বইগুলোর ক্ষেত্রে এইগুলো করা যেতে পারে। ঠিক আছে, তোমাদের দেখা গেল যে কোনো হয়তো তোমার যে সিলেবাসের কোনো বই, এই যে এইটা অফ স্টাডিজ এটা পড়ছি, এটা যদি আমরা লাইন বাই লাইন ভালো করে না পড়ি, তাহলে কি আমরা বুঝতে পারবো? তাহলে আমরা বুঝতে পারবো না, তাহলে এটা থেকে আর ওরকম করে পড়লে তো হবে না। ঠিক সেরকম যেগুলো কম একটু সেগুলোকে এরকম করে পড়লেই হবে। অ্যান্ড মিনার শর্ট অফ বুকস, মিনার শর্ট অফ মানে হচ্ছে অতটা খুব ইম্পর্টেন্ট নয় আর কি। এবং ডিস্টিল বুকস আর লাইক ডিস্টিল বুকস আর লাইক কমন ডিস্টিল ওয়াটার্স। ডিস্টিল মানে কি, ডিস্টিল মানে পরিশ্রুত, অর্থাৎ এই যে ফিল্টার করা করা বইগুলো, অর্থাৎ তার কাছ থেকে জিনিসটা শুনে আমি শুনেছি, সে হয়তো আমার কাছ থেকে সেই জিনিসটা অন্যজন শুনলো, অর্থাৎ এই বইগুলো কি ডিস্টিল ওয়াটারের মতো আর কি, অর্থাৎ পরিশ্রুত জলের মতো, যার কোনো টেস্ট নেই। ঠিক আছে, অর্থাৎ অতটা সেই বইগুলো অত ইম্পর্টেন্ট নেই, সেই জন্য আমাদের অতটা কি ওই বইগুলোর প্রতি অত অ্যাটেনশনও থাকে না, এবং একটু সাময়িক আমরা শুনলাম আবার কিন্তু ভুলে যাই। ঠিক ফ্ল্যাশি থিংস মানে হচ্ছে তোমার যেটা ক্ষণিকের জন্য খুব অ্যাট্রাকটিভ লাগলো, ঠিক আছে, যেমন জল তেষ্টা পেলো, তুমি জলটা সঙ্গে সঙ্গে কিন্তু খেয়ে নিয়ে কি হলো, তোমার তেষ্টা মিটে যাওয়ার পর কিন্তু জলের যে টেস্টটা, তার পরবর্তীকালে তুমি এক গ্লাস জল দিলে তুমি খেতে পারবে না, তাই না? অর্থাৎ ক্ষণিকের জন্য সেটা ভালো লাগলো, কিন্তু তারপরে সেটা ফ্যাকাশে, আর কোনো স্বাদ নেই। সেরকম এই বইগুলোর যেগুলোর মানে এই ফিল্টার করে করে আমরা শুনে এসেছি, সেইগুলোর ক্ষেত্রেও কিন্তু এই সেম জিনিস, অতটা লেস ইম্পর্টেন্ট বইগুলোর ক্ষেত্রে বলেছে। রিডিং মেকেট এ ফুল ম্যান, মেকেট মানে হচ্ছে তোমার তৈরি করে, অর্থাৎ পড়াশোনা কি করে, একজন পূর্ণ একজন ব্যক্তিকে তৈরি করে। এবং কি কনফারেন্স মানে হচ্ছে এই যে কথোপকথন, ঠিক আছে, রেডি ম্যান একজন তৈরি মানুষ, কনফারেন্সের মাধ্যমে একজন মানুষ কিন্তু তৈরি হয়। অ্যান্ড রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান, এবং লেখাচোকা কি করে, একজন যথাযথ মানুষকে কিন্তু তৈরি করে। এটা খুব ইম্পর্টেন্ট লাইন তোমাদের ক্ষেত্রে। দেখো, অ্যান্ড দেয়ারফর ইফ এ ম্যান রাইটস লিটিল, অর্থাৎ সেই জন্য যদি একজন মানুষ কম লেখে, তাহলে কি হি হ্যাড নিড হ্যাভ এ গ্রেট মেমোরি, অর্থাৎ যদি কেউ কম লেখে তাকে কি করতে হবে, তাহলে তার মানে মেমোরি, অর্থাৎ তার স্মরণ শক্তি কিন্তু তুখর হতে হবে, যদি সে কম লেখে। আমরা সাধারণত কি করি, স্টুডেন্টদেরকে বলি যে তোমরা যেটা পড়ছো সেটা কি করো, তোমরা লিখলে কিন্তু কি হয় যে তোমাদের মুখস্থ হয়ে যাবে তাড়াতাড়ি, সেটা অনেকক্ষণ থাকে। কিন্তু যারা কম লেখে নিশ্চয়ই তাদের কি হলে মানে কি, তাদের স্মরণ শক্তি খুব বেশি, তারা ভাবে আমাদের লেখার দরকার নেই, সেই জন্য বলেছে। অ্যান্ড ইফ দ্য কনফার লিটিল, অর্থাৎ তুমি যদি কোনো কনভারসেশন, অর্থাৎ মানে তোমার কথোপকথন কম, কারোর সাথে কম বাক্য বিনিময় করো, তাহলে হি নিড হ্যাভ দ্য প্রেজেন্ট উইট, অর্থাৎ তাহলে কিন্তু তোমার কিন্তু এই উইট মানে বুদ্ধি, অর্থাৎ বাস্তব বুদ্ধি, তাৎক্ষণিক বুদ্ধি কিন্তু তোমাকে থাকতে হবে, নাহলে তুমি প্রবলেমে পড়বে। অ্যান্ড ইফ হি রিড লিটিল, যদি সে অল্প পড়ে, তাহলে হি নিড হ্যাভ মাচ কানিং, তাকে কিন্তু সমস্ত, যদি সে অল্প পড়ে বা অল্প জানে, তাহলে কিন্তু খুব চতুর হতে হবে। কেন? টু সিম টু নো, তাকে এমন ভাব দেখাতে হবে কি, দ্যাট হি ডট মানে হচ্ছে, এগুলো তোমার জানো তোমরা, এগুলো আর্কাইক ওয়ার্ড, যার মানে হচ্ছে ডাজ নট, যে এমন একটা ভাব করবে, যদি তুমি কম পড়ো বা কম জানো, তাহলে তোমাকে এমন একটা ভাব করতে হবে যেন তুমি, হ্যাঁ আমি সবকিছু জানি, এরকম একটা। হিস্টোরিজ মেক মেন ওয়াইজ, এটা খুব একটা ভালো কথা, তাই না? হিস্ট্রি কি, হিস্ট্রি যেটা আমরা ফিউচারের যে পাস্টের যেটা ঘটনা, যেটা প্রেজেন্টে পড়ি, সেটাই তো হিস্ট্রি। এবং একটা হিস্ট্রি প্রত্যেকটা দেশের, প্রত্যেকটা সমাজের, প্রত্যেকটা জাতির একটা নিজস্ব কিন্তু হিস্ট্রি আছে, সেই হিস্ট্রিটাকে বাদ দিয়ে কিন্তু তারা কিন্তু প্রোগ্রেস করতে পারবে না, তাই না? সুতরাং আমাদের অ্যাজ এ ইন্ডিয়ান হিসেবে আমাদের ইন্ডিয়ান হিস্ট্রিটা আমাদের প্রত্যেকের সবার জানা দরকার, সেই জন্য একটা আমাদেরকে জ্ঞানী করে। পোয়েটস উইটি মানে হচ্ছে
যারা কবি অর্থাৎ তারা কি করে, একটা রসিক, রসালো। অ্যান্ড দ্য ম্যাথমেটিক্স সাটল, ম্যাথমেটিক্স কি করে, কাউকে তুখর প্রখর করে তোলে। ন্যাচারাল ফিলোসফি ডিপ, অর্থাৎ ন্যাচারাল প্রাকৃতিক এই যে দর্শন, অর্থাৎ এটাই আগেকার দিনে যেটা সায়েন্স বলা হতো, সেটা কিন্তু তোমাকে আরো কি গভীরে নিয়ে যাবে। আর কি করবে, মরাল গ্রেভ, অর্থাৎ তোমার নৈতিকতা তোমাকে কি করবে, আরো গুরুগম্ভীর করে তুলবে, ঠিক আছে, তোমাকে ভাবাবে নীতিকতা। লজিক অ্যান্ড রেটরিক, অর্থাৎ লজিক মানে হচ্ছে তর্ক, তর্কশাস্ত্র, এবং রিটরিক মানে হচ্ছে অলঙ্কার শাস্ত্র। এবেল টু কন্টেন্ট, কন্টেন্ট, অর্থাৎ এবেল টু কন্টেন্ট মানে তোমাকে অর্থাৎ কথোপকথনে, তোমার কনভারসেশনে তোমার কি করবে, তোমার এবিলিটিকে তোমার আরো এনহ্যান্স করবে, কনভারসেশন এবিলিটিকে এনহ্যান্স করবে। অ্যাবিউন্ড স্টাডিয়া ইন মোরেস, এই অ্যাবিউন্ড স্টাডিয়া ইন মোরেস এটা একটা ল্যাটিন ফ্রেজ, যার মানে হচ্ছে পড়াশোনার মাধ্যমে কারো কি হচ্ছে, তার ব্যক্তিত্বের উন্নতি, বিকাশ ঘটানো, ঠিক আছে, যার রিফ্লেকশনটা পড়াশোনার মাধ্যমে তার যে জ্ঞানটা সে লাভ করবে, সেই জ্ঞানটা তার মানে তার ব্যক্তিত্বে কিন্তু কি করবে, যে প্রকাশ ঘটবে, সেটাকেই বলেছে অ্যাবিউন্ড স্টাডিয়া মোরেস। নেই মানে হচ্ছে না, দেয়ার ইজ নো সাউন্ড, দেয়ার ইজ নো স্টোন অর ইম্পেডিমেন্ট, সরি, ইন দ্য উইট, অর্থাৎ এই বুদ্ধির ক্ষেত্রে এমন কোনো বাধা, বা এই এমন মনের ক্ষেত্রে এমন কোনো বাধা নেই, ঠিক আছে, কোনো স্টোন মানে হচ্ছে এই পাথরটা বলেছে, মানে এখানে বাধাই বলেছে, কোনো বাধা নেই। বাট মে বি রট আউট, ঠিক আছে, বাই মে বি রট আউট মানে ছাড়িয়ে তোলা, অর্থাৎ এমন কোনো মানে কারো মনের দিক থেকে কোনো প্রবলেম হলে এমন কোনো কিছু নেই, মানে কি বলবো, যে এমন কোনো পড়াশুনো নেই যে সেই তার পড়াশুনোর মাধ্যমে তার কি করা, এমন কোনো বাধা বা পড়াশুনো নেই যে তার পড়াশুনোর মাধ্যমে তার মনটাকে ছাড়িয়ে তোলা যায় না। বাই ফিট স্টাডিজ, পড়াশুনোর মাধ্যমে তার মনের অবস্থাকে, কন্ডিশনকে ছাড়িয়ে তোলা যায়। কিভাবে, লাইক অ্যাজ ডিজিজ, যেমন আমাদের যে শরীরে যেমন শরীর খারাপ হয়, ঠিক সেরকম কি করে, অফ দ্য বডি, শরীরের, মে হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজ, অর্থাৎ আমাদের শরীর খারাপ হলে কি হয়, স্পন্ডালাইটিস, বিভিন্ন রকমের পেটের ব্যামো, হার্টের ব্যামো, এই ব্যাপারগুলো হলে কি হয়, বিভিন্ন আমাদের ডাক্তার কি বলে, যে একটু এক্সারসাইজ করতে, কারণ প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা পার্টের জন্য একটা আলাদা আলাদা কিন্তু এক্সারসাইজ আছে, সেইগুলো যদি করা যায় তো অনেকটা কিন্তু রিলিফ পাওয়া যায়। তো সুতরাং এইভাবে মাইন্ডের যে বিভিন্ন রকমের অবস্থা, কন্ডিশন, তো সেইগুলোকে কিওর করার জন্য কিন্তু পড়াশোনার কিন্তু বিভিন্ন পার্ট আছে, সেটাই বলেছে, ঠিক আমাদের শরীরের মতো। বোলিং ইজ এ গুড ফর স্টোন অ্যান্ড দ্য রেনিস, রেনিস মানে হচ্ছে তোমার কিডনি, অর্থাৎ মানে কি বলবো, যকৃৎ যাকে বলে, অর্থাৎ সরি, কিডনি মানে বৃক্ক, এই রেনিস অর্থাৎ এই বোলিং মানে হচ্ছে, দেখবে যে একটা মোটা একটা বল টাইপের থাকে, তাই না, এবং সেটা চার পাঁচটা ফুটো থাকে, সেটাতে ধরে কি করে এরকম করে ছুড়ে দেয়, ঠিক আছে, ছুড়ে দিলে দেখবে 3-4টে এরকম ছোট 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 ব্যাটারির মতো থাকে, সেইগুলো সব পড়ে যায় এবং একটা শাটারের মতো নিচে নেমে যায়, দেখে থাকবে তোমরা। তো এইটা করলে কি হয়, এইটা করলে বলছে যে কোথায় গেল, হ্যাঁ, এবং সেটা কি হয়, তোমার পাথর সংক্রান্ত অর্থাৎ কিডনিতে যেমন হামেশাই পাথর টাথর হয় না, ওইটা করলে নাকি বলছে পাথরটা কিন্তু অনেকটা হবে না এমন কোনো কথা নেই, চান্সটা কমে। শুটিং ফর দ্য লাংস অ্যান্ড ব্রেস্ট, শুটিং মানে হচ্ছে এই যে তীরন্দাজ, এই সমস্ত করলে কিন্তু হয় লাংস এবং ব্রেস্টের, অর্থাৎ মানে বুক এবং ফুসফুসের কিন্তু ভালো। এবং জেন্টেল ওয়াকিং, একটু সামান্য হাঁটা চলা কি হয়, পেটের জন্য ভালো, স্টমাক। অ্যান্ড রাইডিং ফর দ্য হেড, এবং মানে ঘোড়সাওয়ারি কি হচ্ছে, মাথার ব্যায়ামের জন্য ভালো। অ্যান্ড দ্য লাইক আরো কত কি। অ্যান্ড সো ইফ এ ম্যান উইথ বি ওয়ান্ডারিং, মানে সেই জন্য যেহেতু এই মানে এক্সারসাইজ গুলো কি হচ্ছে, এক একটা শরীরের এক একটা পার্টের ক্ষেত্রে ভালো, সেই জন্য মানুষের মনের ক্ষেত্রে কি কি করতে বলছে দেখো। এবং যদি কেউ কোনো মানুষের উইট বা মন বা বুদ্ধি যা বলবে, যদি ওয়ান্ডারিং মানে যদি একটু চঞ্চল, এদিক ওদিক হয় না, দেখে কোনো বাচ্চা ছেলে পড়তে বসতে চায় না, ঠিক আছে, বা পড়তে বসতে 2 মিনিট পড়লে উঠে চলে গেল, ভালো লাগছে না, তো এরকম যদি তার মন সবসময় আলাচালা করে, ওয়ান্ডারিং, তাহলে কি, লেট হিম স্টাডি দ্য ম্যাথমেটিক্স, তাকে কি করতে দাও, অঙ্ক করতে দাও। কেন অঙ্ক করতে দিতে বলছে, ফর ইটস ডেমনস্ট্রেশন, অর্থাৎ তখন যে সে অঙ্কটা যখন সে পারফর্ম করবে, তখন কি হবে, ইট ইজ উইল বি কল্ড অ্যাওয়ে নেভার সো লিটিল, তখন কিন্তু তার এই যে মন, তার এই মন চঞ্চলতার
মনের মধ্যে চঞ্চলতা ভাবটা আর থাকবে না। কেন থাকবে না? হি মাস্ট বি এগেন, কারণ সে যদি ভুল করে, তার মনটা যদি অন্য জায়গায় অন্যমনস্ক হয়, তার অঙ্ক করা যায় না, তাহলে সে আবার ভুল হয়ে যাবে, আবার তাকে সেই প্রথম থেকে সে অঙ্কটাকে করতে হবে, সেই জন্য সে কিন্তু আর করতে পারবে না অঙ্ক, সেই জন্য তাকে কিন্তু অ্যাটেন্টিভ হতেই হবে, মনোযোগী হতেই হবে। ইফ ইস উইড বি নট বি অ্যাপ্ট টু ডিস্টিংগুইশ টু ফাইন্ড ডিফারেন্সেস, অর্থাৎ যদি তার বুদ্ধিমত্তা যদি কোনো মানে ডিফারেন্সেস, অর্থাৎ দুটো জিনিসের মধ্যে ডিস্টিংগুইশ মানে ডিফারেন্স করতে, দুটো জিনিসের মধ্যে আলাদা কোনটা, দুটো জিনিসের মধ্যে কি কি ক্যারেক্টারিস্টিক বা এই দুটো জিনিস কেন একে অপরের থেকে আলাদা, এটা যদি সে ডিফারেন্সিয়েট করতে না পারে, তাহলে কি বলেছে, লেট হিম স্টাডি টু দ্য স্কুলম্যান, তাহলে তাকে কার কাছে দিতে বলছে, স্কুলম্যান, অর্থাৎ এই মধ্যযুগীয় স্কুলম্যান কারা, অর্থাৎ মধ্যযুগীয় দার্শনিকদেরকে এখানে কিন্তু স্কুলম্যান বলা হয়েছে, যারা মেটাফিজিক্স, থিওলজি এই সমস্ত ব্যাপারগুলো আগেকার দিনে পড়াতো, এবং তারা একদম সমস্ত জিনিসের একদম চুলচেরা একদম বিশ্লেষণ করতো, অর্থাৎ স্প্লিটার অফ হেয়ার বলা যায়। তারা কি করতো, ফর দেয়ার সিমিনি সেক্টর মানে হচ্ছে তোমার স্প্লিটার্স অফ হেয়ার, অর্থাৎ তারা কি করতো, প্রত্যেকটা জিনিস সূক্ষ্মভাবে তারা বিচার বিবেচনা করতো যুক্তি তর্কের মাধ্যমে, এবং ছোট্ট ছোট্ট ডিফারেন্স গুলোকে আইডেন্টিফাই করতে পারতো। সুতরাং তাকে তার কাছে দিতে বলছে, তার মানে কি, তাকে সঠিকভাবে তাকে অধ্যয়ন করতে বলছে। ইফ হি be not apt to beat over matters and to call off the things to prove and illustrate another, let him study the lawyer's case, অর্থাৎ এখানে কি বলেছে, if he not apt to beat over matters, অর্থাৎ যদি সে মানে বিষয়গুলির উপর বাদানুবাদ করতে না পারে, তাই না, এবং বাদানুবাদ করতে সক্ষম যদি সে না হয়, এবং বা কোনো কিছুর প্রমাণ বা ব্যাখ্যা দিতে সে যদি না পারে, তাই না, এবং কোনো বিষয়ের সে মনে করতে পারছে না হয়তো, অর্থাৎ এখানে কি বলছে, আমার কোনো যুক্তিকে আমি হয়তো প্রতিষ্ঠিত করতে চাইছি, এবং আমার এই যুক্তিটাকে প্রতিষ্ঠিত করতে গেলে অন্য কারো যুক্তিকে নিয়ে আমাকে কি করতে হচ্ছে, আমার এই যুক্তিটাকে আইডেন্টিফাই মানে কি করতে হচ্ছে, আমাকে এর সত্যতা প্রমাণ করতে হচ্ছে, কিন্তু সেই জিনিসটাকে আমি করতে পারছি না, ঠিক আছে, অর্থাৎ মানে আমার কোনো যুক্তিকে অন্য কোনো যুক্তি দ্বারা মানে স্থাপিত করতে যখন আমি পারছি না, তখন তাকে বলছে, তাকে এই লয়ার্সদের কেস দাও, অর্থাৎ কোনো এই যে লয়ার, যে উকিলদের যে কেস ডায়েরি গুলো থাকে সেইগুলোকে দাও, দেখো কিভাবে তারা কেস ডায়েরিতে কিভাবে কেমন খুঁটিনাটি প্রত্যেকটা জিনিস কিভাবে মেনশন করে, সেগুলো তাহলে তুমি সেই দেখতে পাবে। সো এভরি ডিফেক্ট, প্রত্যেকটা যে ডিফেক্টের ক্ষেত্রে অফ মাইন্ড মনের যে প্রত্যেকটা ছোট্ট ছোট্ট যে দোষগুলো রয়েছে, ফল্ট গুলো রয়েছে, মে হ্যাভ বি স্পেশাল রিসিপ্ট, এই প্রত্যেকটা মাইন্ডকে কিওর করতে গেলে প্রত্যেকটা মানে মনের স্পেশাল একটা কিন্তু রিসিপ্ট, একটা রিলিফ কিন্তু রয়েছে, যা রিলিফটা হচ্ছে কি, তোমার এই স্টাডিজ, এবং এই স্টাডিজটাকে ঠিক ভাবে কিন্তু আমাদেরকে পড়তে হবে, এবং পড়ার সাথে সাথে কি করতে হবে, এবং যেটা মানে ইম্পর্টেন্ট যেটা জিনিস, শুধু বুকিশ নলেজটাকেই তোমাকে কিন্তু অ্যাকোয়ার করলে হবে না, তার সাথে সাথে তোমাকে অবজার্ভ করতে হবে, এবং সেই জিনিসটাকে তোমার প্র্যাকটিক্যাল লাইফে যখন তুমি ইমপ্লিমেন্ট করতে পারবে, তখনই কিন্তু তোমার এবিলিটিটা এনহ্যান্স হবে, তখনই তোমার এই যে অর্নামেন্ট অর্থাৎ বাচন ভঙ্গিটাও তখন তোমার কিন্তু এনহ্যান্স হবে, তোমার মোরাল ক্যারেক্টার বিল্ড আপ হবে, অর্থাৎ একজন প্রকৃত শিক্ষিত মানুষ বলতে গেলে এই প্রত্যেকটা জিনিসকে কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে, অর্থাৎ পড়াশোনার সাথে সাথে তার সাথে সাথে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সকেও কিন্তু আমাদেরকে গেইন করতে হবে, এবং সেই জিনিসগুলোকে নিয়ে আমরা বাস্তবে কিভাবে আমরা আমাদের নর্মাল লাইফটাকে ইজিলি লিড করতে পারি, এবং বিভিন্ন রকম যে সমস্যাগুলো আসবে সেইগুলো এই কিভাবে এই বুদ্ধির দ্বারা আমরা এগুলোকে বিতাড়িত করতে পারি, সেটার উদ্দেশ্যেই কিন্তু তোমাদের এই পাঠ্যাংশটি অফ স্টাডিজ, যেটা ফ্রান্সিস বেকনের লেখা।